দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। পবিত্র আশুরা আজ, ইমামবাড়ায় সীমাবদ্ধ তাজিয়া। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত। বর্ষায় খোঁড়াখুড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। এবং একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতে। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বেশি দিন ক্ষমতায় থাকলে দলে অনেক সুযোগ সন্ধানী ঢুকে পড়ে, যাদের অপকর্মের ফল দলকেই বয়ে বেড়াতে হয়। এসব অনুপ্রবেশকারীর ব্যাপারে সাবধান থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঢাকা উত্তর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এই ঘটনা সবসময় সেই কারবালার ঘটনাকেই স্মরণ করিয়ে দেয় যে আরেকটি কারবালার ঘটনা ঘটে গেল বাংলাদেশে। পবিত্র আশুরার দিনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই নিজের আবেগ প্রকাশ করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কারবালার এই হত্যাকাণ্ডে নারী শিশুদের কিন্তু হত্যা করা হয়নি, কিন্তু 15ই আগস্ট ধানমন্ডি বাড়িতে নারী শিশু বা মিন্টু রোডে কোথাও নারী শিশু রক্ষা পায়নি। কিন্তু 15 আগস্টের ঘটনার সাথে যেন এই কারবালার ঘটনার এক অদ্ভুত মিল রয়ে গেছে। মূল অনুষ্ঠানস্থল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যোগ দিয়েছিলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে। প্রধানমন্ত্রী বললেন, মুখে গণতন্ত্র বললেও জিয়া এরশাদের কর্মকাণ্ড আসলে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের মতোই। অনেকে গণতন্ত্রের কথা তুলে মার্শাল ল অর্ডিন্যান্স দিয়ে যখন সংবিধান স্থগিত করে দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা কেউ দখল করে, তারা গণতন্ত্র দেয় কীভাবে? মার্শাল ল বা মিলিটারি ডিক্টেটর দ্বারা তো কখনো গণতন্ত্র হয় না। আইয়ুব খান যা করেছে, ইয়াহিয়া খান যা করেছে, জিয়াউর রহমানও তাই করেছে, এরশাদও তাই করেছে। এ সময় দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন আওয়ামী লীগ প্রধান। হ্যাঁ, দীর্ঘদিন ক্ষমতা থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভিতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়। যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলি যারা করে এসেছে বা যুদ্ধ অপরাধীদের সাথে যারা ছিল, আমাদের দলের জন্য তারা না আসে। আমাদের কেউ কেউ দল ভারী করার জন্য তাদেরকে টেনে নেয়, কাছে টেনে নেয়, কিন্তু এটা নেওয়া আমাদের জন্য সত্যি খুব ক্ষতিকারক। করোনা, ঝড় কিংবা বন্যা মোকাবেলা করেও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি বদ্ধপরিকর বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। হয়তো প্রতিবন্ধকতা আছে, এভাবেই চলতে হবে। আর আওয়ামী লীগ তো উজাড়ে নাও ঠেলেই চলতে হয় আওয়ামী লীগকে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনার কারণে এবছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে হোসেনি দালানের ভেতরেই হয়েছে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল। যদিও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। ইমামবাড়ায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার সব আনুষ্ঠানিকতা ইমামবাড়া ঘিরেই। শত শত বছরের ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো শহর জুড়ে তাজিয়া মিছিল হয়নি। কারবালার বিয়োগাত্মক ঘটনার স্মরণে প্রতি বছর মহরম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা। কারবালা শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বের ত্যাগ ও শোকের একটি দিন আশুরা। হিজরি 61 সনের 10 মহরম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
পুরান ঢাকার হোসেনি দালানে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় করা মামলার কার্যক্রম দীর্ঘ 5 বছরেও খুব বেশি আগাতে পারেনি। 2 আসামি ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক ছিলেন। আসামির পক্ষে এমন দাবির পর প্রায় 2 বছর নতুন কোনো সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী 30 সেপ্টেম্বর আবারও এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। 2015 সালের 23 অক্টোবর রাতে পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে 2 জন নিহত এবং শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপপরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। 2016 সালের 18 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সফিউদ্দিন 10 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত 2017 সালের 31 মে 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় আসামিদের মধ্যে 2 জন নাবালক হওয়ায় তাদের বয়স বিতর্কের অবসান হয়, তবে করোনা ভাইরাসে ফের আটকে যায় বিচার প্রক্রিয়া। মামলায় রাষ্ট্রপক্ষে 46 সাক্ষীর মধ্যে 11তম সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আর অগ্রগতি হয়নি। আর এখন এই মামলার দ্রুত বিচার দাবি করছেন শিয়া সম্প্রদায়ের নেতারা। 2020 সালে এসে আমরা আশা করি যাতে এই বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং আমাদের যে ন্যায্য অধিকার বা যারা এটা ঘটিয়েছে তাদের প্রাপ্য সাজাটা হোক। বিচারের ধীরগতি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষীর অনুপস্থিতি, 2 আসামির বয়স জটিলতা এবং করোনা ভাইরাসের কারণে সাক্ষী নেওয়া সম্ভব হয়নি। তবে শীঘ্রই সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত মামলাটি নিষ্পত্তি হবে বলে আশা তার। এই মামলায় মোট 46 জন সাক্ষী, তার মধ্যে ইতিমধ্যে 11 জন সাক্ষী হয়েছে। আর মামলায় মোট 10 জন হলো আসামি। এর মধ্যে 2 জন আসামি পরবর্তীতে ডিফারেন্ট হয়, 2 জন আসামি মাইনর। তো মাইনর হওয়ার কারণে তো এই মামলা তো আর যারা প্রাপ্তবয়স্ক তাদের সঙ্গে একসঙ্গে মামলাটা চলবে না, শিশু আদালতে মামলাটা হবে। তো পরবর্তীতে এটা চার্জশিটে সম্পূর্ণ চার্জশিট দাখিল করার পরে মামলাটা এখন শিশু আদালতে এটা মামলাটা বিচারাধীন। আর যথারীতি বাকি 8 জনের মামলাটা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হবে। 46 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষী হয়েছে। আর বাকি আগামী 30/9/2020 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য আছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী কক্সবাজার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। দুপুরে 12টার দিকে লিয়াকত আলীকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বিচারক তামান্না ফারার আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে। গত শুক্রবার 3য় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, এসআই লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিতে 3য়বারের মতো 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর 2 দিন পরই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য বরখাস্ত লিয়াকতকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয়েছে। সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় যে জবানবন্দির কথা শোনা হচ্ছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটির জন্য আমরা একটু বিস্তারিত জানতে আমাদের কক্সবাজার আদালত থেকে আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হব। অর্পণ বড়ুয়া সঙ্গে আছেন আমাদের। অর্পণ বড়ুয়া, যার জবানবন্দি অর্থাৎ লিয়াকতের জবানবন্দি, তিনি একজন অন্যতম আসামি, এই বিষয়টি নিয়ে একটু যদি বিস্তারিতভাবে জানান আমাদের। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন, আজকে বেলা 12টার দিকে সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলীকে কক্সবাজার আদালতে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই কক্সবাজারের যে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে, আদালতের বিচারক খাস কামারায় তামান্না ফারার আদালতে আসলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হচ্ছে। আকিবদ্ধ আপনি নিশ্চয় জানেন, যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন, এটি আসলে গোপনীয়তার স্বার্থে সেই কক্ষে আসলে কাউকে থাকতে দেওয়ার কোনো সুযোগ নাই। ইতিমধ্যেই তামান্না ফারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছেন তামান্না ফারা, এবং তাকে জবানবন্দি সেদিনের ঘটনার বর্ণনা করছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন সিনহা হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত আলী। আমি আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে ঠিক এই মুহূর্তে কক্সবাজারের হিলটপ সার্কিট একটি সভা চলছে। আপনি নিশ্চয় জানেন, সিনহা হত্যার ঘটনার তদন্তে যে কমিটি গঠন করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, সেই কমিটির আজকের প্রতিবেদন দেওয়ারই ছিল শেষ দিন, মেয়াদের শেষ দিন। এবং আমরা জানি, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, তারা আসলে
তাদের পরিপূর্ণ তদন্ত কার্যক্রম এখনো পর্যন্ত শেষ করতে পারেননি। এই মামলার যাকে বিলম্ব বলা হচ্ছে অর্থাৎ ওসি প্রদীপ, যার নির্দেশেই লিয়াকত আলী সিনহাকে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। আসলে যিনি অন্যতম আরেকজন আসামি ওসি প্রদীপের সাক্ষ্য গ্রহণ অর্থাৎ জেল গেটে গিয়ে দুজন আসামির লিয়াকত এবং নন্দদুলাল রকিব সহ সকল আসামির কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলেও সময়ের অভাবে অন্যতম আসামি ওসি প্রদীপের তারা সাক্ষ্য গ্রহণ করতে পারেননি, সম্পন্ন করতে পারেননি। এই কারণে আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরো কিছুদিনের সময় চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে আমরা জানি। সেই কারণে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির যিনি প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী এবং পুলিশের একজন প্রতিনিধি এবং রাবু 10 ডিভিশনের রাবু সেনানিবাসের একজন প্রতিনিধি সেখানে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গঠিত যে তদন্ত কমিটি তারা আসলে সেখানে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে সিনহা হত্যার তদন্তের অগ্রগতি বিষয়ে তারা আসলে একটি সভা করছেন। সভা শেষে নিশ্চয়ই তাদের সাথে আমাদের কথা হবে এবং তারা জানাবেন যে আসলে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অতিরিক্ত কোনো সময় দিয়েছেন কিনা এবং মামলার তদন্ত কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরো কতদিন সময় লাগতে প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয় আসলে আমরা তাদের সভা শেষে আমরা একটি নিউজের মাধ্যমে জানাতে পারবো। আমি সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে যার এখানে জবানবন্দি গ্রহণ করা হচ্ছে লিয়াকত আলী এবং ইতিপূর্বে লিয়াকত আলী সহ গত শুক্রবারে ওসি প্রদীপ নন্দদুলাল রক্ষিতের আরো তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনি যেমনটি বলছিলেন 3 দিনের রিমান্ড মঞ্জুরের দ্বিতীয় দিনে আসলে তাদের 3 জনের মধ্যে অন্যতম প্রধান যে আসামি লিয়াকত আলীকে আদালত আনা হয়েছে 166 ধারায় জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য। কক্সবাজার আদালত চত্বর থেকে এটুকুই ছিল সর্বশেষ। আশি বলবো আসলে পরবর্তী তথ্য দিয়ে আপনার সাথে আবারও যুক্ত হবো নিশ্চয়ই। অর্পণ বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই অর্পণ বড়ুয়াকে আমরা আবারও যুক্ত করার চেষ্টা করব। পরের খবরে চোখ রাখছি। ডিসেম্বরের মধ্যেই শেষ হচ্ছে বিমানবন্দরের 3rd টার্মিনালের পাইলিং এর কাজ। শিগগিরই দৃশ্যমান হবে কাজের অগ্রগতি। 2023 সালের মাঝামাঝিতে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট মেয়াদের আগেই পুরো প্রকল্পটি শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। থার্ড টার্মিনাল নির্মাণের মধ্য দিয়ে দেশের এভিয়েশন সেক্টরে আসছে আমূল পরিবর্তন। 21,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের অত্যাধুনিক বিমানবন্দর। নির্মাণ কাজ শেষ হলে বছরে 2 কোটি যাত্রী বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবেন। 3 তলা টার্মিনাল ভবনটির আয়তন হবে 2,30,000 বর্গমিটার, দৈর্ঘ্যে 700 মিটার আর প্রস্থে 200 মিটার। থাকবে 26টি বোর্ডিং ব্রিজ। উড়োজাহাজ রাখার জন্য থাকবে 36টি পার্কিং বে, মোট 115টি চেক ইন কাউন্টার সহ নানা সুযোগ সুবিধা। 2019 সালের ডিসেম্বরে উদ্বোধন করা প্রকল্প করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও দ্রুতই তা কাটিয়ে উঠেছে এখানে কাজ করা প্রতিষ্ঠানগুলো। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এখন পুরোদমে চলছে প্রকল্পের কাজ। বর্তমানে প্রতিদিন 20টি করে পাইলিংয়ের সক্ষমতা থাকলেও আগামী সপ্তাহ থেকে এই সক্ষমতা গিয়ে দাঁড়াবে অন্তত 30-এ। প্রায় 27% পাইলিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 811টা পাইল, 3000-এর ভিতরে 811টা পাইলের কাজ তারা এই যাবৎ শেষ করে ফেলেছে। 2024 সালের মার্চে শেষ হওয়ার কথা, বাট এই কাজটা আমরা শেষ করতে যাচ্ছি 2023 সালের জুলাই থেকে আমরা সেপ্টেম্বরের ভিতরে কাজটা আমাদের শেষ করতে হবে। বড় প্রকল্প মানে বড় দুর্নীতি, তাই এ ব্যাপারে যথেষ্ট সতর্ক সিভিল এভিয়েশন অথরিটি। এখানে যারা সাব কন্ট্রাক্ট করছে কোয়ালিটি সম্পন্ন সাব কন্ট্রাক্টর যেন নিযুক্ত করে, এভাবে করা হচ্ছে। এখানে কোনো প্রকার তাদেরকে আমি বলবো যে তাদের এখানে কোনো প্রকার এখানে ব্যত্যয় ঘটলে আমরা তাদেরকে ছাড় দিব না। পুরো প্রকল্পটি প্রতিনিয়ত তদারকি করছে দক্ষ প্রকৌশলীরা। করোনায় শ্রমিক কমে গেলেও এখন বাড়ানো হচ্ছে শ্রমিকের সংখ্যা। ধীরে ধীরে তৈরি হচ্ছে বাংলাদেশ সরকারের স্বপ্নের প্রকল্প বিমানবন্দরের 3rd টার্মিনাল। আগামী ডিসেম্বর নাগাদ এই টার্মিনালের পাইলিংয়ের সমস্ত কাজ শেষ হবে। এই প্রকল্পটি শেষ হলে এভিয়েশন সেক্টরে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচিত হবে। বহির্বিশ্বে বাড়বে বাংলাদেশের ভাবমূর্তি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ,
এয়ারপোর্ট 3rd টার্মিনাল, ঢাকা। বর্ষা মৌসুমে রাস্তা খননের কাজ থেকে বিরত থাকার নীতি আছে স্থানীয় সরকার বিভাগের, কিন্তু নিজেরাই মানছে না নিজেদের বিধি, আর তাই বর্ষায় খোঁড়াখুড়িতে অতিষ্ঠ মানুষ। বিস্তারিত দেখব মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। নাগরিক সেবা নিশ্চিত করতে উন্নয়ন কাজের বিকল্প নেই, কিন্তু বছর জুড়ে বিভিন্ন সেবা সংস্থা আর সিটি কর্পোরেশনের সমন্বয়হীন কাজের সমাধান খুঁজতে গেলেই চলে কাদা ছড়াছড়ি। ফলে প্রতি বছরই হয় অর্থ অপচয় এবং দুর্ভোগে পড়ে নগরবাসী। রাজধানীতে যে সংস্থায় খনন কাজ করুক না কেন, সংস্কারের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের নীতিমালা স্পষ্ট। জরুরি প্রয়োজন ছাড়া মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত খনন কাজ করা যাবে না। এই সময়ের মধ্যে কাজ করলে ক্ষতিপূরণ হিসেবে 50% বেশি টাকা দিতে হবে সিটি কর্পোরেশনকে। গত এক বছরে ঢাকা উত্তর আর দক্ষিণ সিটিতে 406টি খননের আবেদন জমা পড়ে। তবে এখন কটি এলাকায় এমন কাজ চলছে এর সঠিক তথ্য নেই দুই সিটির কারো কাছেই। অবশ্য জনদুর্ভোগ কমাতে একটি নিয়মের কথা জানালেন দুই সিটির কর্তা ব্যক্তিরা। ব্রিটিশ ছেলে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে ঢাকা এই উত্তর সিটি কর্পোরেশনের এই গুলশান বনানী বাড়িধারা ওরা 50 কিলো রাস্তা খনন করবেন। এটি কি পসিবল আপনি বলেন এই মুহূর্তে? এই আমরা কোনো মুখ দেখাতে পারবো যদি এখন যদি এই পারমিশনটা আমরা এই মুহূর্তে দিই? সবাই সবার কাজ করবে, বাট এটা ডিসিপ্লিন হইতে করবে, যেন কোনো অবস্থায় পাবলিক সাপোর্টটা না হয়। আমরা পরবর্তী 3 বছরের যে উন্নয়ন প্রকল্প আছে, কর্মসূচি তাদের আছে, সেটা আমরা নিয়ে আমরা মিটিং করব, সমন্বয় সভা করব। তারপর আমরা ওই তাদের যে পরিকল্পনা বা উন্নয়ন প্রকল্প যেগুলো থাকবে সেটা আমাদের কাজের সাথে সমন্বয় করে আমরা এমনভাবে করব যাতে তাদের কাজ শেষ হলে আমরা আমাদের রাস্তাঘাটের উন্নয়ন বা অন্যান্য সংস্কারের কাজ করব। সেবা সংস্থাগুলোর মধ্যে ঢাকা ওয়াসা সড়কে সবচেয়ে বেশি কাজ করে। তবে ওয়াসার এমডি তাসকিম খানের সঙ্গে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকাকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগী পারে এই সমস্যা সমাধান করতে। জুন নির্ভর বাজেটের কার্যক্রমের কারণে সকলেই এই বর্ষা মৌসুমে এসে তার কাজ শেষ করে বাজেটের টাকা উসুল করার চেষ্টা করেন। সমন্বয়ের দায়িত্ব যদি সিটি কর্পোরেশনকে সত্যিকার ক্ষমতায়নের মধ্যে দিয়ে করা যায়, তবে জনসম্পৃক্ততায় এই কাজগুলো জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ দুর্গতি দূর করে করা সম্ভব। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বাজেটের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। সিআর দত্তের মরদেহ দেশে আসছে কাল। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আনাগোনা ফের শুরু। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পবিত্র আশুরা আজ, ইমামবাড়ায় সীমাবদ্ধ তাজিয়া। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত। বর্ষায় খোঁড়াখুঁড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি আশা করেন, কেবল গন্ডগোল করার জন্য নয়, জনপ্রিয়তা যাচাই করতেই এই নির্বাচনগুলোতে অংশ নেবে বিএনপি। সামনে যে উপনির্বাচন হতে যাচ্ছে, সেই উপনির্বাচনগুলোতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এজন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। তবে আশা করব তারা গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জনপ্রিয়তা যাচাই করার উদ্দেশ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা অতীতে দেখেছি তারা যখনই নির্বাচনে অংশগ্রহণ করে
তখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মানসে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছবে সোমবার সকালে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় চিত্তরঞ্জন দত্তের কফিনবাহী বিমান দুবাইয়ের পথে রওনা হয়। কানাডার টরেন্টো থেকে দুবাই গিয়ে সিআর দত্তের শেষ যাত্রার সঙ্গী হবেন তার মেজ মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত। তারা ঢাকায় পৌঁছবেন সোমবার সকাল 8:30টার পর। মরদেহ ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হবে। এদিকে সিআর দত্তের ছেলে ডাক্তার চিরঞ্জীব দত্ত রাজা, বড় মেয়ে মহুয়া দত্ত এবং ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত হ্যাপি শনিবার রাতে নিউ ইয়র্ক থেকে কাতার এয়ারলাইন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 24 আগস্ট রাতে মারা যান চিত্তরঞ্জন দত্ত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সুনামগঞ্জে খুলল পর্যটনের দুয়ার। রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গুয়ার হাওরে যেতে পারছেন পর্যটকরা। তবে হাওরে ট্রলারে কেউ রাত যাপন করতে পারবেন না। বিস্তারিত জানবো সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্য থেকে একটি ডেস্ক রিপোর্টে। হাওরের বিশাল জলরাশির সঙ্গে সবুজের হাতছানি, এ এক অপরূপ দৃশ্য। করোনার কারণে গত 19 মার্চ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় প্রকৃতি ফিরেছে আপন রূপে। সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় টাঙ্গুয়ার হাওর। এক এক ঋতুতে এই হাওরে এক এক রূপ। বর্ষায় এটি যেন সাগর। রোববার থেকে সুনামগঞ্জের পর্যটন জোন টাঙ্গুয়ার হাওর, বারেকের টিলা ও শহীদ সিরাজ লেকে চলাচলে কোনো বাধা নেই। আমরা অপেক্ষায় ছিলাম কখন টাঙ্গুয়ার হাওরের যে পর্যটন কেন্দ্র আছে এই পর্যটন কেন্দ্রগুলি খুলবে। দেন আমরা যখন শুনতে পেলাম যে এখানে পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত করা হয়েছে দর্শকদের জন্য, তখন আমরা ঢাকা থেকে চলে আসলাম। এখানে লাকমা, নীলাদ্রি, নানান জায়গায় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুনামগঞ্জের এই জায়গায়। চলাচলের অনুমতি পাওয়ায় শনিবার থেকেই পর্যটকদের ভিড় বেড়েছে তাহিরপুরের সীমান্ত সহ সুনামগঞ্জের পর্যটক জোনে। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে সবাইকে। হাওরে ট্রলারে রাত যাপনও করা যাবে না। পর্যটকদের আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ভ্রমণকালীন সময়ে বিশেষ করে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে চলা এবং আপনাদের মাস্ক পরিধান করে ভ্রমণ করার জন্য অনুরোধ করব। আর একটি বিষয় আমি গুরুত্ব সহকারে সবাইকে দেখার জন্য বিনীত অনুরোধ করব, এটি হচ্ছে যে ভ্রমণকালীন সময়ে আমাদের যে পর্যটন স্পটগুলি, এগুলি যে সংরক্ষণের যে বিষয়টি, পরিবেশ সংরক্ষণের, এই বিষয়ে সকলেই যেন আমরা যত্নশীল হই। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাড়ির চারপাশে এখনো বন্যার পানি। মানিকগঞ্জের গ্রামগুলোতে চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা। তাই চাহিদা বাড়ার সাথে সাথে নৌকার দামও বেড়েছে। কারিগররাও সমান তালে নৌকা তৈরি করছেন। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। টানা 1.5 মাস বন্যা কবলিত ছিল মানিকগঞ্জের 7 উপজেলার 65টি ইউনিয়ন। বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেলেও রাস্তাঘাট এখনো তলিয়ে আছে। তাই গ্রামাঞ্চলে চলাচলের একমাত্র বাহন হয়েছে নৌকা। চাহিদা বাড়ায় কারিগররা এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। রেন্ডি করে বানাই, তার চাম্বল আছে, আম কাঠ আছে, এই যে এটা হলো লম্বু কাঠ, বিভিন্ন ধরনের আইটেম দিয়ে বানাই। প্রতিদিন 8-10টা করে কোষা বানাই, তাও একটাও থাকে না, খরিদ্দার এসে লইয়া যায়। হাটগুলোতেও বিক্রি হচ্ছে প্রচুর। ভিন্ন ভিন্ন কাঠের তৈরি নৌকার দামও ভিন্ন। 3000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত নৌকা বিক্রি হচ্ছে। তবে দাম বেশি রাখার কথা বলছেন ক্রেতারা। যে নৌকা ছিল 3,000-3500, সেই নৌকা 4,000-4,500, অনেক বেশি দাম। একটু বেশি হয় আর কি, ধরেন পানির দাম বেশি নিতেছে। আর বিক্রেতারা বলছেন মহাজনদের কাছ থেকে বেশি দামে কিনতে হয় বলে বিক্রির দামও বেশি। আগে বিক্রি করছি 3500, এখন 5,000, 5,500। নদীপ্রধান বাংলাদেশে একসময় নৌকাই ছিল চলাচলের একমাত্র ভরসা। কালের বিবর্তনে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ নানা কারণে ব্যবহার কমেছে নৌকার। কারিগররা পরিবর্তন করছেন পেশা। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সুদিন ফিরবে বলে মনে করছেন তারা। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
বগুড়ায় চলছে শীতকালীন পালং শাকের আগাম চাষ। এই শাক এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে। কৃষি অফিস জানিয়েছে জেলায় এবার খরিফ মৌসুমে ৬,২৫০ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বন্যা ও অতিবৃষ্টির কারণে আবার ৪০০ হেক্টর কম হয়েছে। তবে মৌসুমের আগে বাজারে পালং শাকের দাম বেশি থাকায় কৃষকের বাড়তি আয় হচ্ছে। কৃষকরা জানান এই সময় রোদের তাপ বেশি হওয়ায় পলিথিন দিয়ে ঢেকে তারা পালং শাকের চাষ করছেন। ফলনও বেশ ভালো। পাইকারি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে পালং শাক বিক্রি করতে পেরে সন্তুষ্ট তারা। ১৪ শতকে পালং লাগাইছি। আবার বাইজেস্টের বিরতি নিচ্ছে, এরপর জানিয়ে ফিরছি। চীনের রেস্টুরেন্টে ধসে ২৯ জনের মৃত্যু। বার্সার প্রাক মৌসুম অনুশীলনে যাবেন না মেসি। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশে বাইরের খবর জানাবো। করোনার সংক্রমণে যখন রেকর্ডের দিনে দিল্লিতে মেট্রো চালুর সিদ্ধান্তের কথা জানালো মোদী সরকার। ৭ সেপ্টেম্বর থেকে আসন অনুপাতে যাত্রী নিয়ে চলবে মেট্রো, তবে মাস্ক ব্যবহার ও স্মার্ট কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আপাতত টোকেনের ব্যবহার থাকছে না। এছাড়া বাতাস প্রবাহের জন্য মেট্রোতে এয়ার কন্ডিশন সুবিধাও রাখা হচ্ছে না। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে। এদিকে গত একদিনে ৭৮,০০০-এর বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে রেকর্ড করেছে ভারত। এর আগে গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭,২৯৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। সেটি এ পর্যন্ত বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড ছিল। শনাক্ত হওয়া নতুন রোগী সহ ভারতে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫,৪৩,০০০। দেশটিতে প্রাণহানির সংখ্যা ৬৩,৬৯০ জন। ৬১ লাখের বেশি আক্রান্ত ও ১,৮৬,০০০-এর বেশি মৃত্যু নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। ৩৮,৪৬,০০০-এর বেশি আক্রান্ত ও ১,২০,০০০-এর বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকায় একটি ২-তলা রেস্টুরেন্ট ধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় ২টি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ নেই জানিয়ে ইতোমধ্যেই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। শনিবার জুজিয়াং রেস্টুরেন্ট ভবনটি ধসে পড়ার সময় সেখানে একটি জন্মদিনের পার্টি চলছিল। ধ্বংসস্তূপ থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২১ জন গুরুতর আহত হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। ঘটনাটি তদন্তের জন্য জিয়াংফেন স্থানীয় সরকার উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছে। ৭ দিনের মধ্যে দুর্ঘটনার কারণ জানিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর আগে চলতি বছরের মার্চে চীনের কোয়ানজো শহরে একটি হোটেল ধসের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়। জার্মানির বার্লিনে একাধিক বিক্ষোভ সমাবেশের সময় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। করোনা মহামারীর কারণে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন ৩৮,০০০ বিক্ষোভকারী। একটি সমাবেশ থেকে গ্রেফতার করা হয় ২০০ বিক্ষোভকারীকে। পুলিশ বলছে ডানপন্থী এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও বোতল ছুঁড়ে মারে। একই ধরনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লন্ডন, প্যারিস, ভিয়েনা, জুরিক সহ ইউরোপের অন্যান্য শহরগুলোতেও। বিক্ষোভের সময় করোনা ভাইরাসের পুরো বিষয়টিকে এক ধরনের ধাপ্পাবাজি বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। খেলার খবর এবার। সিদ্ধান্ত পাল্টেছেন মেসি। সোমবার থেকে শুরু হওয়া বার্সেলোনার প্রাক মৌসুম অনুশীলনে যোগ দিচ্ছেন না তিনি। নিউ ক্যাম্পে করবেন না করোনা টেস্টও।
ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েকদিন পর খবর প্রকাশ হয় 31 আগস্ট বার্সা প্রাক মৌসুম প্রস্তুতিতে অংশ নেবেন মেসি, কিন্তু বার্সেলোনা তার সঙ্গে আলোচনায় বসতে রাজি না হওয়ায় সিদ্ধান্ত বদলেছেন তিনি। আইনগত জটিলতা এড়াতে করোনা টেস্ট না করার পাশাপাশি ক্লাবের অনুশীলনেও যোগ দিচ্ছেন না তিনি। স্পেনের বেসরকারি রেডিও RAC এবং দৈনিক মার্কাও এই খবর প্রকাশ করেছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তের পর মেসি বার্সেলোনার ইস্যু সমাধানে আইনি লড়াই হতে যাচ্ছে। অন্যদিকে বার্সেলোনা এখনও আগের অবস্থানে অনড় রয়েছে। কাতালান ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, মেসিকে নিতে চাওয়া ক্লাব রিলিজ ক্লজের 70 কোটি ইউরো না দিলে এই গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যাওয়া হবে না তার। লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে FA কমিউনিটি শিল্ড ট্রফি জিতেছে আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তারা টাই ব্রেকারে 5-4 গোলে হারায় লিভারপুলকে। ম্যাচের 12 মিনিটে অ্যাবুমিয়াং এর গোলে লিড পায় আর্সেনাল। পিছিয়ে পড়ে লিগ চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। গোলের কয়েকটা সুযোগ হাতছাড়া করলে প্রথমার্ধের সমতায় ফেরা হয়নি লিভারপুলের। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগও নষ্ট করে আর্সেনাল। তবে ম্যাচে ফেরার চেষ্টায় থাকা লিভারপুলের কাঙ্ক্ষিত গোলটি আসে 73 মিনিটে। মিনা মিনোর স্কোরে সমতায় ফেরে তারা। 1-1 গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় টাই ব্রেকে। লিভারপুলের তৃতীয় স্পট কিক নেয়া রিয়ান ব্রিস্টার গোল করতে ব্যর্থ হন। তবে আর্সেনাল 5টি শট থেকে গোল করে 3 বছর পর কমিউনিটি শেষ করব নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব। দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সাবধান থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। পবিত্র আশুরা আজ, ইমামবাড়ায় সীমাবদ্ধ তাজিয়া। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত। বর্ষায় খোঁড়াখুঁড়িতে নিজেদের নিয়মই মানছে না স্থানীয় সরকার বিভাগ। একদিনের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড ভারতের। সিআর দত্তের মরদেহ দেশে আসছে কাল। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আনাগোনা ফের শুরু। চীনের রেস্টুরেন্ট ধসে 29 জনের মৃত্যু। এবং বার্সার প্রাক মৌসুম অনুশীলনে যাবেন না মেসি। এই ছিল নিউজ আওয়ারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।